আসসালামু আলাইকুম, আদাব। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন। আপনারা যে আমাদের এখানে আপনাদের মূল্যবান সময়টা দিয়েছেন এবং একটা জিনিস শেখার চেষ্টা করছেন, এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আমাদের এই সেশনটা শুরু করার আগে আমি জাস্ট আপনাদের সাথে একটু এই সেশনটার বিষয়ে বলে নেই। এইটা হচ্ছে মূলত একটা এসইও এবং কন্টেন্ট রাইটিংয়ের বুট ক্যাম্প, যেটা 2 দিনের জন্য হবে এবং এখানে আমরা প্রায় 50টার উপরে টপিক আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। সবার আগে আমরা এখানে একটা টাইমলাইন নিয়ে আলোচনা করব যে আমাদের এখানে কোর্সের টাইমলাইনটা কিভাবে কি হবে। তো প্রথম দিন যেটা আছে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, এসইও অ্যান্ড কন্টেন্ট রাইটিং ফান্ডামেন্টালস, অপরচুনিটিস ইন দ্য সেক্টর, ডিপ ইনসাইড এসইও আর হচ্ছে কন্টেন্ট রাইটিং। তো এই জায়গাতে আমি একটু হালকাভাবে বলে রাখি যে আমরা প্রথমে শুরুটা করব হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে। তারপরে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল বা যেটা হচ্ছে আমাদের বলা হয় যে স্টার্ট করার জন্য বা শুরু করার জন্য যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। এরপরে অপরচুনিটিস ইন দিস সেক্টর, মানে হচ্ছে এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এই লাইনে কাজ করলে বা এই লাইনে কাজ শিখলে। আর হচ্ছে এরপরে আসতেছে ডিপ ইনসাইড এসইও, অর্থাৎ এসইওর আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব, আরেকটু বেশি জানার চেষ্টা করব। আর হচ্ছে লাস্টে কন্টেন্ট রাইটিং। তো এই কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমরা মূলত জানবো এসইওর সাথে সাথে। এরপরে হচ্ছে দ্বিতীয় দিন যেটা, অর্থাৎ আপনারা যখনই এর পরের ভিডিওটা দেখতে যাবেন তখন হচ্ছে যেই জিনিসগুলো দেখবেন সেটাতেও আমি একটু বলে রাখি আগে থেকে। তো প্রথম দিনে আমরা যেই সব জিনিসপত্র শিখেছি বা প্রথম ভিডিওতে যেসব জিনিসপত্র শিখেছি সেটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, আর হচ্ছে সেখান থেকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করব, আর সেই ইনকামটাকে আমরা কোন প্রসেসে জেনারেট করব, বা কিভাবে আমরা সেই ইনকামগুলোকে একদম শুরু থেকে একদম কোনো কিছু না জানা থেকে শুরু করে জেনে আমরা হচ্ছে জিনিসটাকে ঠিকঠাক মতো মাথার মধ্যে নিয়ে এরপরে আমরা কাজ করার পরে হচ্ছে একটা রেজাল্ট নিয়ে আসবো, সেটার বিষয়ে এখানে আলোচনা করব। আর সবশেষে হচ্ছে এখানে থাকবে আপনার ওই মাল্টিপল প্যাসিভ ইনকাম সোর্স আমরা কিভাবে জেনারেট করব সেটার বিষয়ে। অর্থাৎ হচ্ছে যে আমরা যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অথবা জবের দিকে চিন্তা না করে আমরা এরকম মাল্টিপল সাইডের বা অনেকগুলো সাইডের ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করব। তো এইটার বিষয়ে আর কি একটা আলোচনা থাকবে। তো এরপরে হচ্ছে আমাদের ওই সেকেন্ড দিনেই, অর্থাৎ সেকেন্ড ভিডিওর মধ্যে আমরা লাস্টে ওই সার্টিফিকেটের বিষয়টা, তারপরে হচ্ছে সাপোর্ট গ্রুপে কিভাবে কি করা হবে এগুলো, আর হচ্ছে হালকা পাতলা মোটিভেশন দেওয়া ট্রাই করব। তো চলেন আমরা শুরু করি আজকের সেশনটা। সবার আগে আমি হচ্ছে আমার নিজের একটা ছোট পরিচয় দিয়ে নেই। আমি এখন পর্যন্ত স্টুডেন্ট আছি এবং আমি এখন বিএসসি করছি ইনফরমেশন সিস্টেম অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্সের উপরে। আর আমার পড়াশোনা হচ্ছে এখন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশির, এটা লন্ডনের। বাট আমি করোনার সময় শুরু করার কারণে আমি এটাকে এখন পর্যন্ত অনলাইনেই পার্সিউ করছি। তো বলা যায় যে আমার পড়াশোনাটা সম্পূর্ণভাবেই বিদেশি সিস্টেমে হয়েছে, যেই জন্য দেখা যাচ্ছে যে আমিও এখানেও আমাদের যে ট্রেনিংগুলো হয় আমি সেখানেও হচ্ছে অনেকটা একটু উন্নত সিস্টেম ব্যবহার করার ট্রাই করি, যেটা সবার থেকে আলাদা। যাই হোক, এটা ছাড়া হচ্ছে আমার যদি কাজের ব্যাপারে আসি, আমার কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি 1200টার উপরে এসিও প্রজেক্টে কাজ করেছি 2017 সাল থেকে। এবং কন্টেন্ট লিখেছি মোটামুটি 2000+, অর্থাৎ 2000-এর বেশি কন্টেন্ট আমার লেখার সৌভাগ্য হয়েছে আর কি। তো এরপরে হচ্ছে আমার বিভিন্ন জায়গাতে ট্রেনিং নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, যেরকম হচ্ছে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ের ওয়েবসাইটগুলোতে, যেরকম হচ্ছে ইউডেমি আছে, লিন্ডা আছে, স্কিলশেয়ার আছে, এইসব জায়গাতে আমি কিন্তু কোর্সের বিভিন্ন ট্রেনিংয়ে পার্টিসিপেট করেছি। যেরকম ইউডেমিতে আমার এক বড় ভাইয়ের একটা কোর্স আছে, তো আমি সেটাতে হচ্ছে মাঝখানে মাঝখানে 2-3টা ভিডিওতে কাজ করেছি। তো বলা যায় টুকটাক ওইটাতেও আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে। আর তাছাড়া আমি লোকাল কিন্তু বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনার হিসেবে ছিলাম এবং এখনও 2টা ট্রেনিং ইনস্টিটিউটে আমি এটা একটা ফ্রিল্যান্সার ট্রেনার হিসেবে আছি। এরপরে হচ্ছে আমার এক্সপার্টিস নিয়ে যদি কথা বলি, অর্থাৎ আমার কোন লাইনে সব থেকে বেশি অভিজ্ঞতা, সেটার ব্যাপারে বলতে গেলে আমার হচ্ছে এসইও, কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, আর কন্টেন্ট অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই, মূলত এই কয়েকটা টপিকের উপরে আমার হচ্ছে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স, যেটা আমি মোটামুটি বলতে গেলে লাস্ট 10 থেকে 11 বছর ধরে কাজ করে আসছি। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন হচ্ছে আমি একটু এই এসইওর বিষয়টা নিয়ে কথা বলবো যে এসইও জিনিসটা কী। তো এসইও জিনিসটা কি এটা বোঝার জন্য আসলে ধরেন যে আমাদের কোনো রকেট সায়েন্সের বিষয় না, তবে আবার না বুঝতে পারলে দেখা যায় যে এটা রকেট সায়েন্সের থেকেও অনেক বেশি কঠিন জিনিস। তো আমি আপনাদের জন্য যতটা সম্ভব এটাকে সহজ করার ট্রাই করি। এইটা হচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে মানে সব থেকে বড় কোয়েশ্চেন। এখানে আমি একটা ডিসক্রিপশন দিয়ে রেখেছি, বাট এত বড় ডিসক্রিপশনটা নিয়ে আপনাদের এখন চিন্তা করতে হবে না, আমি এটা আপনাদের জন্য সহজ করে দিচ্ছি।
সেটা হচ্ছে এসইও হলো এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেকনিক ফলো করে ওয়েবসাইটকে আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিন যেরকম গুগল বিং এই ধরনের বিভিন্ন সার্চ ইঞ্জিনের একদম উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে করে উপরে থাকলে আমাদের বেশি বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে ঢোকে এবং সেখান থেকে আমরা একটা ইনকাম বা সেলস কিছু একটা জেনারেট করতে পারি। তো এটার জন্য মূলত আমরা এসইওটা করার সময় কিন্তু বিভিন্ন ধরনের মেথড ফলো করে থাকি। মেথডগুলোর মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ আছে, এরপরে হচ্ছে লিঙ্ক বিল্ডিং আছে, কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এইটা ছিল মোটামুটি একটা বেসিক এসইওর ইন্ট্রোডাকশন। এরপরে আমরা আসি এখানে হচ্ছে টাইপস অফ এসইওতে। তো এখানে টাইপস অফ এসইও কিন্তু এটা অনেক ধরনের টাইপ আছে, বাট এক্সপার্ট যারা আছেন তারা হচ্ছে মূলত এখানে 4টা টাইপের কথা বলে থাকেন। প্রথমটা হচ্ছে অন পেজ এসইও, তারপরে অফ পেজ এসইও, এরপর টেকনিক্যাল এসইও, আর লাস্টে হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা সাধারণত দেখা যায় যে অনেকে লাস্টে না রেখে একদম ফার্স্টে রাখাটা পছন্দ করেন, কিন্তু লোকাল এসইওটা সাধারণত আমরা বিশেষ করে বাঙালিরা আমাদের প্রয়োজনীয়তার দিকে প্রায়োরিটি দিয়ে সবসময় লাস্টেই রাখি, কারণ এটা হচ্ছে সবথেকে বেশি কমপ্লিকেটেড আর এটার কাজ মোটামুটি বলতে গেলে খুবই কম আমাদের সাইড থেকে, তবে বিদেশে এটা অনেক বেশি কাজে লাগে। যাই হোক, আমরা হচ্ছে এখন পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে এই যে অন পেজ এসইও নিয়ে একটু কথা বলি। তো অন পেজ এসইওটা হচ্ছে মূলত সেই ধরনের এসইওগুলো যেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে করা হয়, অর্থাৎ একদম হচ্ছে রুট লেভেলে ওয়েবসাইটের একদম ভিতর থেকে আমরা যেগুলো করে থাকি ওয়েবসাইটকে আরও ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। তো এই অন পেজ এসইওর মধ্যে বিভিন্ন পার্ট আছে, যেরকম হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, তারপর মেটা ট্যাগস অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন, আর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। তো এখানে কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে কী কী পড়ে, যেরকম এখানে কিওয়ার্ড রিসার্চ, হেডিং সিলেকশন, ইমপ্রুভিং রিডেবিলিটি, আর হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। তো এগুলো হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে। এগুলো নিয়ে আমরা আসলে একদম একটা লম্বা বড় সুন্দর একটা কোর্স আমরা করাই, কিন্তু দেখা যায় যে হচ্ছে এটা যেহেতু একটা বুট ক্যাম্প, 2 দিনের বুট ক্যাম্প, তো আমাদের টাইমের লিমিটেশনের কারণে এখানে জাস্ট আমরা শর্টে যতটা ইনফরমেশন দেওয়া যায় এবং যতটা সুন্দরভাবে বোঝানো যায় সেটা আমরা এখন ট্রাই করছি। বাট এটার জন্য এই সব কিছুর জন্য আলাদা আলাদা কিন্তু একটা করে এক্সপ্লেনেশন থাকে, অর্থাৎ এখানে আপনারা যে স্লাইডে দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট অপটিমাইজেশন, মেটা ট্যাগস অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন এবং ইমেজ অপটিমাইজেশন, এই সবগুলোর উপরেই কিন্তু দেখা যায় যে পুরো আধা ঘন্টার একটা সেশন থাকে। যাই হোক, আপাতত আমরা যেহেতু এটা একটা বুট ক্যাম্প 2 দিনের, তো আমি এখানে এইভাবেই কন্টিনিউ করছি। এখানে হচ্ছে এই কন্টেন্ট অপটিমাইজেশনের পরে আসতেছে মেটা ট্যাগস অপটিমাইজেশন। তো এই মেটা ট্যাগের মধ্যে হচ্ছে আবার বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, যেরকম মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, আর তারপরে আরও বিভিন্ন ধরনের মেটা গ্রাফ থাকে। তো আমি এখানে হালকা একটু বলে নিই। মেটা টাইটেলটা হচ্ছে যেটা আমরা সবার উপরে দেখি, অর্থাৎ যে ওয়েবসাইটের যে টাইটেলটা, হেডলাইনটা, সেটা। মেটা ডেসক্রিপশন হচ্ছে ওই গুগলকে বা যে কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য সেখানে কিন্তু একটা করে ডেসক্রিপশন দেওয়া থাকে, যেটা ওই গুগলে আমাদের যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে টাইটেলের নিচে যে ডেসক্রিপশনটা দেখা যায় সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এরপরে হচ্ছে মেটা কিওয়ার্ডস, অর্থাৎ আমরা যেটা সার্চ দিই গুগলে, সেটা সার্চ দিলে যে রেজাল্টগুলো আসে, এই রেজাল্টগুলো সাধারণত ওই জন্যই আসে কারণ ওইখানে কিন্তু আমরা মেটা কিওয়ার্ডসগুলো ব্যবহার করছি। এটা নিয়ে আমরা একদম মানে আমাদের অ্যাডভান্স কোর্সে পুরো সব কিছু হাতে ধরে দেখিয়ে দিই, বাট আপাতত হচ্ছে যেহেতু এটা একটা বুট ক্যাম্প, আমরা এটাকে একটু ডিটেলসে এইভাবে আলোচনা করে পরেরটাতে চলে যাচ্ছি। তো এখানে এরপরে আসছে হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। তো ইউআরএল অপটিমাইজেশন হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো ইউআরএল আছে সেগুলোকে আমাদের ইউজার ফ্রেন্ডলি করে করা। তো এইটাই হচ্ছে মূলত একটা এটার শর্ট ডিসক্রিপশন। এটা ছাড়া আসতেছে লাস্টে হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন, অর্থাৎ ইমেজের মধ্যে ধরেন অল্টার টেক্সট অ্যাড করা, তারপরে হচ্ছে আপনার ইমেজ রেশিও ঠিক করা, ইমেজের সাইজটাকে ছোট করা অর্থাৎ কম্প্রেস করা, এরপরে হচ্ছে ইমেজ ফাইলকে কনভার্ট করা। তো এই সব কিছুই আমরা আমাদের একদম অ্যাডভান্স কোর্সে হাতে কলমে দেখিয়ে দিই, বাট এটা হচ্ছে জাস্ট বুট ক্যাম্পের জন্য আমরা এভাবে এক্সপ্লেন করছি। তো এরপরে আমরা একটু পরের স্লাইডে চলে যাই। তো এখানে হচ্ছে অফ পেজ এসইওর এটা আছে। তো অফ পেজ এসইওর এখানে আমি আবার একটু উপরে যদি খেয়াল করেন, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটাতে কিন্তু সেটা ছিল না। তো এই প্রশ্নবোধক চিহ্নটা এই জন্য দিয়েছি কারণ অফ পেজ এসইওটা কিন্তু টোটালি ডিপেন্ডই করছে হচ্ছে আপনার এখানে কি কি দরকার সেটার উপরে একটা প্রশ্ন করাতে। মানে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এখানে বাইরে, আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা কি কি করলে সেখানে আমাদের ওয়েবসাইটটা আরও বেশি র্যাঙ্কিংয়ে উঠবে, মানে যেটা আমাদের হাতে সরাসরি নাই, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব এগুলোকে হাতের মধ্যে রাখার। যেরকম এখানে আমি যেগুলো অ্যাড করে দিয়েছি, যে লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং।
তো এগুলো কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটের ভিতর থেকে করতে হয় না, এটা আমাদের বাহির থেকে করতে হয়। তো বলতে গেলে হচ্ছে এই জন্য এটা সম্পূর্ণভাবে নিজের উপরে নির্ভর করে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আমি হালকা করে সবগুলো একটু টাচ করে যাব এই অফ পেজ এসইওর বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে প্রথমে আছে লিঙ্ক বিল্ডিং। তো লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেফার করিয়ে আমরা হচ্ছে সেই ওয়েবসাইটে, অর্থাৎ অন্য যে ওয়েবসাইট যারা আমাদেরকে রেফার করবে তাদের ওয়েবসাইটে আমাদের লিঙ্কগুলোকে অ্যাড করব। এইটাকে বলে হচ্ছে লিঙ্ক বিল্ডিং, বা এটা যদি আপনি টেকনিক্যাল টার্মে যেতে চান তাহলে সেটাকে বলে হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক অর্থ তারা তাদের লিঙ্ক বা তাদের ওয়েবসাইটের একটা পেজের ভিতরে আমাদের লিঙ্ককে ওখানে বসিয়ে আমাদেরকে একটা সিগন্যাল ব্যাক করছে। তো এইটা হচ্ছে মূলত ব্যাকলিঙ্কের একটা থিওরি। এটা আমরা যখন ব্যাকলিঙ্কটা তৈরি করি সেটাকে হচ্ছে বলে লিঙ্ক বিল্ডিং। তো লিঙ্ক বিল্ডিংয়ের আরও কিছু টাইপ আছে, যেরকম হচ্ছে গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, প্রেস রিলিজ, ডাইরেক্টরি সাবমিশন, এরকম আরও প্রায় 20 থেকে 30টা ক্যাটাগরি আছে। তো আমরা এখানে সবগুলো নিয়ে আলোচনা করব না, বাট আমরা অবশ্যই এটা ট্রেনিংয়ের ক্ষেত্রে পুরোটাই আমরা একদম প্র্যাকটিক্যালি হাতে দেখিয়ে থাকি। এরপরে হচ্ছে আমাদের এখানে আসে কন্টেন্ট মার্কেটিং। তো এই কন্টেন্ট মার্কেটিংটাও অফ পেজের এসইওর ক্ষেত্রে অনেকটাই ইম্পর্ট্যান্ট, বাট এটা সাধারণত দেখা যায় 90% কন্টেন্ট ক্রিয়েটররা ভুলে যায় এটার ব্যাপারে। তো এই জন্য দেখা যায় তারা অনেক বড় একটা র্যাঙ্কিংয়ের পসিবিলিটি হাতছাড়া করে থাকে। যাই হোক, এইটা হচ্ছে যদি বলতে চাই এটার মধ্যে বিভিন্ন পার্ট আছে, যেরকম কন্টেন্ট সিন্ডিকেশন আছে। তো এই সিন্ডিকেশনের বিষয়টা একটু পেঁচানো, তবে শর্টকাটে যদি বলতে চাই যে হচ্ছে এক জায়গার কন্টেন্ট আরেক জায়গাতে প্রমোট করবে, আরেক জায়গার কন্টেন্ট আরেক জায়গাতে প্রমোট করবে, এভাবে আর কি গোলাকার বা বিভিন্ন ধরনের সিস্টেমে একে অপরকে প্রমোট করার মাধ্যমে এই কন্টেন্ট সিন্ডিকেশনটা তৈরি করা হয়, যেটা সাধারণত দেখা যায় যে খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইটকে উপরের দিকে র্যাঙ্ক করার জন্য কাজে লাগে। তো এখানে বলে রাখা ভালো যে এই মেথডটা যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা গ্রে হ্যাট মেথড, অর্থাৎ হোয়াইট হ্যাট বলতে বোঝাচ্ছি যে একদম যেটা সেফ, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে যেটা কোনোভাবেই সেফ না, যে কোনো সময় গুগল আপনার ওয়েবসাইটকে তাদের সার্চ ইঞ্জিন থেকে ব্যান করে দিতে পারে। আর গ্রে হ্যাট হচ্ছে এটা একদম ভালো না, আবার একদম ব্যান করার মতো না, এটা জাস্ট কোনো রকমে চালানো যায়, তবে অনেক বেশি না করাই ভালো। তো এখানে কন্টেন্ট সিন্ডিকেশনটা হচ্ছে ওই টাইপের গ্রে হ্যাট মেথড। তো এটা আসলে ট্রাই না করাটাই বেটার, বাট তারপরেও আমরা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স ট্রেনিংয়ের মধ্যে এই কন্টেন্ট সিন্ডিকেশনের এটা দেখাই, কারণ কারো কারো ক্ষেত্রে আসলে এটা অনেক বেশি কাজে লাগে। তো যাই হোক, এরপরে আসতেছে হচ্ছে মেকিং কন্টেন্ট শেয়ারেবল। এইটা একটা খুবই মানে কমপ্লিকেটেড থিওরি, বাট এটাও অনেক সময় কাজে লাগে, যে হচ্ছে আমরা আমাদের কন্টেন্টকে শেয়ারেবল করার মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে শেয়ার করার জন্য মোটিভেট করার মাধ্যমে কিন্তু আমরা এখানে এটার একটা ইনডাইরেক্ট মার্কেটিং করতে পারি। তো এটা হচ্ছে গেল। এরপরে আসতেছে হচ্ছে ইন্টারাক্টিং উইথ আদার সাইটস। এই জিনিসটাও হচ্ছে বলা যায় যে এটা অনেকটা নিজের উপরে, যে আমরা অন্যান্য ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করলাম বা বিভিন্ন ধরনের ইন্টারাকশন করলাম, করার পরে তাদেরকে আমরা বললাম যে তোমরা আমাদের ওয়েবসাইটে আসো, এসে দেখো বা আমাদের ওয়েবসাইটকেও রেফার করো। তো এইটাও একটা মার্কেটিংয়ের পার্ট, বাট এটা হচ্ছে সাধারণত দেখা যায় যে টাইম বা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট ইস্যুর কারণে অনেকেই করে না। সাধারণত আমরাও এটা এত বেশি সাজেস্ট করি না, বাট এটা হচ্ছে দেখা যায় যে যারা হাই টিকিট প্রোডাক্ট সেল করে বা বিভিন্ন ধরনের হাই প্রাইসে সেল করে সার্ভিসগুলো, তো তাদের ক্ষেত্রে এটা আসলে কাজে লাগে, কারণ তারা ওই টাইমটা দিলে সেটা লস হয় না। কিন্তু সাধারণভাবে আমরা যদি নর্মাল কোনো কিছু প্রমোট করি বা নর্মাল কোনো ব্লগ ওয়েবসাইট বানাই, সেই ক্ষেত্রে আসলে ওই অন্যান্য সাইটের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনটা এটা একটু আমাদের জন্য একটা লম্বা সময় এবং লম্বা পরিশ্রমের ব্যাপার হয়, যেই জন্য আমরা সাধারণত এটা অ্যাভয়েড করি। এরপরে যেটা আসতেছে অফ পেজ এসিওর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা খুবই মানে কমন একটা টার্ম, যেটার মধ্যে পড়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের ওই কন্টেন্টটা পাবলিশ করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড চালানো, ইউজারদের সাথে ইন্টারাক্ট করা। তো এখানে আমি বলে নিই যে এই কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে ইন্টারাক্ট উইথ আদার সাইটস, আর এখানে হচ্ছে ইন্টারাক্ট উইথ ইউজার্স। তো কন্টেন্ট মার্কেটিংয়ে যেটা হচ্ছে যে আমরা অন্যান্য ওয়েবসাইটে গিয়ে তাদের ওনারদের সাথে আমরা একটা যোগাযোগ সূত্র তৈরি করছি, আর এই জায়গাতে ইন্টারাক্টিং উইথ ইউজার্স যেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, যে সোশ্যাল মিডিয়াতে যারা ইউজার আছে বিভিন্ন ধরনের আপনার পেজের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে ইন্টারাক্ট করার কথা বলছি। তো যাই হোক, লাস্টের যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং। এইটা এটা হচ্ছে খুবই সিম্পল একটা প্রসেস, যে আপনি একটা ওয়েবসাইট যখন চালাবেন সেটাকে সাধারণত দেখা যায় অনেকে ওটা কন্টেন্ট সাইট হিসেবে বা ব্লগ সাইট হিসেবে দেখে, বাট আমরা যেটা ট্রাই করি ওটাকে একটা
ব্র্যান্ড সাইট হিসেবে ধরার জন্য, যাতে করে আমরা সেখান থেকে মাল্টিপল ইনকাম সোর্স বের করতে পারি। মানে ধরেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ মানুষ একটা ব্লগ সাইট তৈরি করলো, সেখান থেকে হচ্ছে শুধুমাত্র ধরেন কন্টেন্ট দিচ্ছে, সেখানে অ্যাড রান করছে বা অ্যাড ওইখান থেকে গুগল অ্যাডসেন্স অথবা এরকম বিভিন্ন ধরনের যেসব অ্যাড ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে অ্যাড লাগাচ্ছে, অ্যাড লাগিয়ে সেখান থেকে প্রফিট করার চিন্তা করছে। বাট আমরা আসলে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করাটা পছন্দ করি। আমরা দেখা যায় বিভিন্ন সময় অ্যাডও লাগাই, আবার অন্যান্য মানুষদের হচ্ছে প্রোডাক্টও প্রমোট করে দেই, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিংও করি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যদি কোনো পেজের মধ্যে অত্যাধিক পরিমাণে মানুষ আসছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় সিপিএ মার্কেটিং এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের সিস্টেম ওখানে অ্যাড করে সেটাকে যতটা সম্ভব আমরা মানে আমাদের ফাইন্যান্সিয়ালের সুবিধার দিকটা ওইখানে দেখি আমরা, যাতে করে ওখানে বেশি বেশি ভিজিটার আসলে আমাদের জন্য একটা বেশি বেশি ইনকামের একটা রাস্তা তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা আসলে এই অফ পেজ এসইওর ব্র্যান্ড বিল্ডিং সাইটটাকে আমাদের ওখানে অ্যাড করে থাকি। তো ওই ব্র্যান্ড বিল্ডিংটা হচ্ছে যেটা হয় এখানে কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা ধরেন যখন একটা ওয়েবসাইটকে একটা ব্র্যান্ড হিসেবে মানে বলতে গেলে একদম লালন পালন করি, সেই সময়টাতে হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন জিনিসপত্র নিশ্চিত করা ট্রাই করি। যেরকম হচ্ছে আমরা রেগুলার রিভিউগুলো দেখি যে এখানে কাস্টমার কীরকম রিভিউ দিচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ফেসবুক পেজে। রিভিউ ছাড়াও হচ্ছে দেখা যায় যে আমরা সেসব ওইখানে রিভিউর সাথে সাথে একটা করে ফিডব্যাক থাকে, সেই ফিডব্যাকটা কিন্তু আমরা সবসময় দেখে আবার সেটার রেসপন্স করার ট্রাই করি। আর অনেক সময় দেখা যায় আমরা আমাদের সুবিধার্থেই আমাদের রিলেটেড অন্যান্য বিভিন্ন বিজনেসের সাথে কিন্তু কোলাবোরেশন করি, আর আমরা এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস অফার করার ট্রাই করি যেটা দিয়ে আসলে দেখা যায় যে দুইজনেরই লাভ হবে, এবং এত বেশি লাভ হবে যেটার জন্য আমাদের দুইটা কোম্পানির একসাথে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একটা নির্দিষ্ট প্রোডাক্টে মার্জ করাটা এটা আমাদের জন্য যাতে সহজ হয়। তো এইটা হচ্ছে একটা বেসিক হিসাব। তো এইটা এখন শুনতে আসলে অনেক বেশি কমপ্লিকেটেড লাগে, কারণ এই সব কিছু নিয়ে আসলে দেখা যায় 2 থেকে 3টা ক্লাসের প্রয়োজন। বাট আমরা এখানে এত বড় আইডিয়াকে জাস্ট এই কয়েক মিনিটে নিয়ে আসলাম। তো আশা করা যায় আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখলে হয়তো জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। আর আমরা যেই কোর্সটা করাই আর কি সাধারণত, সেই কোর্সের মধ্যে কিন্তু প্রতিটা জিনিস আমরা একদম ধরেন 5 মিনিট 10 মিনিট করে করে প্রতিটা এখানকার পয়েন্ট, যেরকম লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং, এটা শুধুমাত্র থিওরিগুলোই আমরা 5 মিনিট 5 মিনিট করে আলোচনা করি। তারপর প্র্যাকটিক্যাল তো আছেই। যাই হোক, এরপরে আমরা চলে যাই, এখানে হচ্ছে টেকনিক্যাল এসইওর বিষয়টা আসে। তো টেকনিক্যাল এসইওতেও অনেক 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 কাজ থাকে, তবে আমরা মূলত এখানে 3টা কাজের বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, যেরকম হচ্ছে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং, তারপরে সাইট আর্কিটেকচার, আর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো এই জায়গাতে যেটা হচ্ছে যে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিংয়ের মধ্যে আমাদের আসছে robots.php, তারপরে হচ্ছে সাইট ম্যাপ ইমপ্লিমেন্ট করা, এরপরে হচ্ছে ব্রোকেন লিঙ্কসগুলো ঠিক করা, আর হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্টগুলো রিমুভ করা। তো এটা নিয়ে আমি আসলে অত বেশি এক্সপ্লেন করতে চাচ্ছি না, কারণ এটা আসলে না দেখিয়ে এক্সপ্লেন করা খুবই কঠিন। যাই হোক, এরপরে আসি যে সাইট আর্কিটেকচারের যে ব্যাপারটা আছে। সাইট আর্কিটেকচার বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম হবে, কোন জায়গাতে কী লিঙ্ক থাকবে, ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে নাকি কী হবে, এই সবগুলো জিনিসটা নিশ্চিত করার জন্য যেটা হচ্ছে মূলত টার্ম আমরা ইউজ করি সেটা হচ্ছে সাইট আর্কিটেকচার। এরপরে আসছে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখানে হচ্ছে আপনার এইটার আন্ডারে পরে যেরকম হচ্ছে আপনার এসএসএল ইস্যু ফিক্স করা, তারপর হচ্ছে WCAG গাইডলাইন ফলো করা। তো এগুলো হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল কোয়ালিটি গাইডলাইন থাকে যেটা আমাদের ফলো করতে হয় সাধারণত, যে আমরা যদি কোনো সাকসেসফুল ওয়েবসাইট করতে যাই এরকম বিভিন্ন ধরনের 3-4টা গাইডলাইন আছে যেগুলো আমাদের ফলো করতে হয়। তো এটা হচ্ছে এখানে থাকে। এরপরে হচ্ছে আমাদের 404 বিভিন্ন ইরোর থাকে, যে কন্টেন্ট অ্যাভেলেবল না বা কন্টেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের এগুলোতে 404 বা সিমিলার টাইপের বিভিন্ন ধরনের ইরোর থাকে, সেগুলো ফিক্স করতে হয়। তারপর হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটির জন্য কিন্তু আবার আমাদের ওই বিভিন্ন ধরনের মনিটরিং সিস্টেম অ্যাড করতে হয়। মনিটরিং সিস্টেম, তারপর ফায়ারওয়াল সিস্টেম, যাতে করে বাহির থেকে কোনো হ্যাকার অ্যাটাক না করতে পারে। তো এই সব কিছুই আসলে প্র্যাকটিক্যালি না দেখলে এখন বোঝানোটা সম্ভব না। প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের একটা লম্বা প্র্যাকটিক্যাল কোর্স আছে, যেটা হয়তো আমরা সেকেন্ড ভিডিও লাস্টে হচ্ছে ওইটা নিয়ে একটু আলোচনা করব। আপাতত আমরা পরের টপিকে চলে যাই। এখানে হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা মূলত বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অতটাও মানে পপুলারিটি পায়নি বিভিন্ন কারণবশত। এর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে ওই এসইও করে কাস্টমার ম্যানেজ করার থেকে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড চালিয়ে কাস্টমার ম্যানেজ করাটা বেশি পছন্দ করেন। যে এটার কারণও আছে যে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এসইও করে যদি এগুলো লোকাল ক্লায়েন্ট ম্যানেজ করতে যায় তাহলে কিন্তু তাদের একটা ভালো পরিমাণ সময় লেগে যাবে, এর থেকে অ্যাড চালিয়ে লোকাল ক্লায়েন্ট ম্যানেজ করাটা বেশি সহজ।
তো এই জন্য এটার একটু প্র্যাকটিসটা কম আছে, বাট রিসেন্টলি এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক, চলেন আমরা একটু আলোচনা করি। এখানে হচ্ছে লোকাল এসিওর মধ্যে বিভিন্ন টাস্ক আছে, যেরকম হচ্ছে আপনার জিএমবি ম্যানেজমেন্ট। এই জিএমবি হচ্ছে গুগল মাই বিজনেস। তো জিএমবি ম্যানেজমেন্টের এটার মধ্যে মূলত কাজটা কী হয়, যে আপনি ধরেন গুগল ম্যাপের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে কোনো একটা বিজনেস সার্চ দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে যেটা আসবে ওইটা কিন্তু অপটিমাইজ করা থাকে। শুধুমাত্র গুগল ম্যাপেই না, আপনি যদি গুগলেও সার্চ দেন, দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের বিজনেসের পেজ সাইট দিয়ে চলে আসে। তো সেখান থেকে কিন্তু অনেক ভিজিটর পাওয়া যায়, যেটা একদম লোকাল বিজনেসের। মানে ধরেন যে আপনি ঢাকা শহর থেকে সার্চ দিচ্ছেন, তো আপনি কিন্তু ঢাকা শহরেরই বিজনেসগুলোকে ওইখানে দেখতে পারবেন। আপনি কিন্তু ধরেন যে ওই রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এসব জায়গার কিন্তু দেখতে পারবেন না। তো এইটা সাধারণত হয় যে লোকাল এসিওর ক্ষেত্রে জিএমবি ম্যানেজমেন্ট বা গুগল মাই বিজনেসের প্রোফাইলটাকে ম্যানেজ করা। তো এরপরে হচ্ছে আপনার ন্যাপ অপটিমাইজেশন। এখানে ন্যাপ বলতে বোঝানো হচ্ছে যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এটাও অপটিমাইজ করার একটা ব্যাপার থাকে। এটা মূলত আমরা গুগল মাই বিজনেসে বিভিন্নভাবে এগুলো ম্যানেজ করে থাকি। তারপরে হচ্ছে আছে এনকারেজিং ইউজার ফিডব্যাক। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা লোকাল কোনো একটা বিজনেসকে এসিও অপটিমাইজ করতে যাচ্ছি, সেই সময় কিন্তু দেখা যায় আমাদের যত বেশি ফিডব্যাক পাওয়া যায় তত ভালো। তো এটা একটা বিষয় থাকে। এগুলো হচ্ছে আমাদের অবশ্যই আলোচনা করা হবে আর কি, যখন আমরা মেইন ট্রেনিংয়ে যাব। বাট আপাতত হচ্ছে এটা এই পর্যন্তই থাকুক। আপনারা অবশ্যই গুগলে সার্চ দিলে এগুলোর ব্যাপারে আরও ডিটেলস জানতে পারবেন। তো যাই হোক, এরপরে আসি। এখানে হচ্ছে লোকাল কন্টেন্ট ক্রিয়েশন। এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে মানে বলতে গেলে বাংলাদেশের 90% কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকেন, যে লোকাল কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন। এখন ধরেন সিম্পল একটা জিনিস যেটা প্রচলিত একটা সলিউশন, সেটা হচ্ছে কন্টেন্টকে লোকাল ভাষায় করা। অর্থাৎ লোকাল কন্টেন্ট মানেই হচ্ছে বাংলা ভাষায় কন্টেন্ট করা। তো এইটা কিন্তু মানে দেখা যায় যে অর্ধসত্য, সোজা কথায়। এটাতে কিন্তু ধরেন যে শুধুমাত্র ভাষা লোকাল করে দিলেই যে সব কিছু এখানে লোকাল হয়ে যাবে এমন না। ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যেগুলো লোকালি অনেক বেশি চলে। ধরেন যে এটার একটা সিম্পল উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই পুরান ঢাকায় কোনো কিছু একটা কিনতে যাচ্ছেন। তো পুরান ঢাকায় কিছু কিনতে গেলে আপনি যদি বাসা থেকে সেটা অর্ডার করতে চান, ধরেন যে হচ্ছে আপনি অর্ডার করছেন সেটা চাঁদপুর থেকে। তো এখন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হবে, যে আপনি চাঁদপুর থেকে পুরান ঢাকার কোনো কিছু অর্ডার করতে গেলে কিন্তু দেখা যায় যে আপনিও বাংলা ভাষা ব্যবহার করছেন, তারাও কিন্তু তাদের ওয়েবসাইটে বাংলা ভাষাই ব্যবহার করছে। এই ক্ষেত্রে কিন্তু দুইটা বলতে গেলে একদম সেম। তো ওখানে পার্থক্যটা কী হয়, বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলা। যেরকম হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওই পুরান ঢাকার অনেকে কাচ্চি অর্ডার করতে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটার নাম বলে, বা ওই নামটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে এখানে কাজ করে। তার নামটা বলে যখন সার্চ দিবেন, তখন কিন্তু ওই অনুযায়ী ওখানে রেজাল্টটা দেখাবে। তো এই টাইপের বিষয় থাকে। আর এটা ছাড়া হচ্ছে ওইখানে আবারও ওই একই বিভিন্ন ধরনের টার্ম থাকে। তারপরে এই এনএপি, যেটা হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো ওইখানে অ্যাড করা থাকে। তো এটা লোকাল কন্টেন্টের ক্ষেত্রে এটা আসলে একটু গাইডলাইন বিবেচনা করে অনেক কিছু করতে হয়। যাই হোক, এরপরে হচ্ছে লোকাল সাইটেশন। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লোকাল ডাইরেক্টরি আমরা তৈরি করে থাকি, যেটা হচ্ছে আপনার এখানে মূলত আমাদের ওই নির্দিষ্ট লোকাল যেই গুগল মাই বিজনেস প্রোফাইল আছে বা এই ধরনের লোকাল কন্টেন্টের ওয়েবসাইট আছে, সেখানকে এটা হচ্ছে রেফার করে দেয় এই ডাইরেক্টরিগুলো। তো এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট এটার, বাট এটা অ্যাডভান্সে যখন আমরা দেখব তখন হয়তো ওই জিনিসটা আরও সহজেই বোঝানো যাবে। তবে আপনারা যদি এইটার বিষয়ে আরও জানতে চান, অবশ্যই আপনাদের কাছে তো এখন গুগল, ইউটিউব সবই আছে। বাট এটা অনেক বেশি কমপ্লিকেটেড, যেই জন্য এটা নিয়ে একটু টাইম নিয়ে রিসার্চ করাটাই বেটার। যাই হোক, লাস্টের যেটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন উইথ লোকাল কিওয়ার্ডস। তো অলরেডি আমরা এখানে লোকাল কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমরা এই কথাটা বলেছি, তারপরেও এখানে আরেকটু বলি। সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আমাদের অনেক কিছু করতে হয়। শুধু যে লোকাল কিওয়ার্ড বসিয়ে দিলেই হচ্ছে এমন না, লোকাল কিওয়ার্ডের সাথে সাথে লোকাল কন্টেন্টগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। আর হচ্ছে আমাদের বিভিন্ন লোকাল স্কিমা মার্কআপ ইউজ করতে হয়। তো স্কিমা মার্কআপের বিষয়েও আমরা হয়তো দেখা যাবে আমাদের ওই মেইন যেটা ট্রেনিং প্রোগ্রামটা আছে, লাইভ ট্রেনিং, আমরা হচ্ছে প্রজেক্ট বানাবো, প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো সেখানে হচ্ছে আমরা হয়তো এগুলো ইউজ করতে পারি। তো এটা ইউজ না করলেও দেখা যায় যে হচ্ছে আমরা অবশ্যই এটাকে ওইখানে কাজ করে দেখিয়ে দিব। তো আপাতত আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে হচ্ছে এখন আমরা কন্টেন্ট রাইটিংয়ের বিষয়ে একটু আসি। তো কন্টেন্ট রাইটিংটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল বা হচ্ছে ব্লগ পোস্ট অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এগুলোর জন্য দেখা যায় কিন্তু আমাদের বিভিন্ন প্যারাগ্রাফ বা এসে বা এই টাইপের জিনিসপত্র লিখতে হয়। প্যারাগ্রাফ, এসে বা পোস্ট বা বিভিন্ন ধরনের।
তো এখানে এই কন্টেন্ট রাইটিংটা দিয়ে মূলত বুঝাচ্ছি যে হচ্ছে যে কোনো একটা পারপাস সার্ভ করার জন্য ওই পারপাস রিলেটেড যে কোনো একটা কন্টেন্টের রিসার্চ, তারপরে হচ্ছে প্ল্যানিং আর এঙ্গেজিং ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করাকে এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং বলা হয় সাধারণত। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে এসইওর ক্ষেত্রে কন্টেন্ট রাইটিংটা এমনভাবে করা হয় যাতে করে এই কন্টেন্টগুলো আমাদের জন্য ভালো একটা র্যাঙ্কিং দিতে পারে আর দিন শেষে অনেক বেশি পরিমাণে ভিজিটর আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এটা ছাড়াও আরও বিভিন্ন উদ্দেশ্য থাকে, যেরকম হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। তো দেখা যায় যে আমরা যখন কোনো ওয়েবসাইটকে একটা ব্র্যান্ড হিসেবে দেখব, যেটা আমরা আসলে আমাদের প্রজেক্টের সবগুলো ওয়েবসাইটকেই দেখি, তো বলা যায় যে আমরা যখন এটা ব্র্যান্ড হিসেবে দেখব তখন বেশি বেশি ভিজিটর আসলে এমনিতেই আমাদের হচ্ছে অটোমেটিকভাবে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হয়ে যাবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিজিটর বেশি হলে এমনিতেই আমাদের জন্য লিড জেনারেট করা বা এখানে প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করা খুবই ইজি হয়ে যায়, এটা রীতিমতো একটা অটোমেটিক প্রসেস হয়ে যায় তখন। তো এগুলো নিয়ে আমরা আসলে প্র্যাকটিক্যাল দেখবো আমাদের প্রজেক্টে, তবে আপাতত এটার একটা সিম্পল ধারণা দিলাম। এখন হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের এখানে বিভিন্ন ধরনের কিন্তু টাইপ আছে। তো এই টাইপগুলো নিয়ে আমি একটু হালকাভাবে আলোচনা করি সবার আগে। সেটা হচ্ছে যে এখানে টাইপের মধ্যে পড়তেছে এসইও রাইটিং, কপি রাইটিং, টেকনিক্যাল রাইটিং আর হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। এইটা ছাড়াও এই চারটার ছাড়াও আরও বলতে গেলে 15 থেকে 20 ধরনের টাইপ আছে, কিন্তু এই চারটা হচ্ছে সব থেকে পপুলার। তো আমরা আপাতত এগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট রাইটিংয়ের বিভিন্ন ধরনের এইটার ফিউচার অপরচুনিটি কী কী আছে এই স্কিলের, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো কন্টেন্ট রাইটিং যারা শেখে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে কাজ করতে পারে, যেরকম ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করতে পারে, তারপরে ইনহাউস কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারে, কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতে পারে, এরপরে কন্টেন্ট কনসালটেন্ট হতে পারে, আবার কপিরাইটও হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটারও হতে পারে। তো এগুলো হচ্ছে মানে একটা বেসিক ধারণা। এরপরে আমরা হচ্ছে এই এসইওর স্কিলের ব্যাপারটা একটু দেখি, যে এসইওর স্কিল বা ফিউচার অপরচুনিটিজের ব্যাপারে। এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এসইও স্পেশালিস্ট হওয়া যায়, এসইও ম্যানেজার হওয়া যায়, এসইও কনসালটেন্ট হওয়া যায়, তারপরে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়া যায়, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হওয়া যায়, আবার হচ্ছে আপনার এখানে এসইও এজেন্সি ওনার অথবা ফাউন্ডার হওয়া যায়। যাই হোক, প্রতিটার নিচে আমরা একটা ছোটো করে ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। আপাতত আমরা এত কিছু এক্সপ্লেন করছি না, এটা যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা পড়ে নিতে পারেন, বা গুগল করলেও এগুলোর ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আমি এখানে কিছু মার্কেট প্লেসের নাম শেয়ার করেছি, বা এখানে আর্নিং সোর্স যেখান থেকে আপনারা এটা কাজ করতে পারবেন। তো এর মধ্যে আমি শুরুতে অ্যাড করেছিলাম ফাইবার, বাট এখানে দেখেন যে ফাইবারের আগে কিন্তু আমি আগে এবং পরে দুইটা ক্রস দিয়েছি, আর হচ্ছে এখানে কিন্তু একটা লালভাবে আন্ডার মার্ক করে দিয়েছি। এইটা করার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ফাইবার কিন্তু দেখা যায় যে হচ্ছে এটা একটা ইসরায়েলি সার্ভিস, বা ইসরায়েলে এটা হচ্ছে অপারেট করে এবং তারা এটাকে তৈরি করেছে। তো বলা যায় যে হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বাঙালিরা বা আমরা মুসলিম হিসেবেও দেখা যায় যে আমরা ইসরায়েলের অনেক কিছু এগুলো ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে এটা যদি হচ্ছে আপনাদের ওই রকম একটা দৃষ্টিভঙ্গি থাকে, সেই ক্ষেত্রে এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি পার্সোনালি ফাইবার ইউজ করি না। তো এখন আপনার যদি চান সেই ক্ষেত্রে এটাও ব্যবহারও করতে পারেন। এখন আমি তো আসলে আপনাদেরকে বলার কেউ না, বাট এটা জাস্ট আমি আপনাদেরকে বললাম যে এটা ইসরায়েলের একটা কোম্পানি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি মনে হয় এখানে কাজ করতে চান করতে পারেন, না চাইলে নাই, আপনাদের উপরে। বাট ফাইবার হচ্ছে সবথেকে বড় আসলে ফ্রিল্যান্সিংয়ের নেটওয়ার্ক। তো যাই হোক, ফাইবার ছাড়া এরপরে আরও বিভিন্ন নেটওয়ার্ক আছে, এরকম কিন্তু হাজার হাজার ওয়েবসাইট আছে, শুধু যে ফাইবার আছে এমন না। ফাইবার ছাড়া বিকল্প হিসেবে গুরু আছে, আপওয়ার্ক আছে, এবং এরকম হাজার হাজার অপশন আছে, আপনারা জাস্ট সার্চ দিলেই পাবেন। তো আমি সবথেকে বড় বিকল্প হিসেবে আপওয়ার্ককে দেখি, কারণ আপওয়ার্কে আমি কিন্তু নিজে আপনার আপওয়ার্কে অনেক দিন কাজ করেছি। তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আসলে এই ফাইবার আপওয়ার্কে কাজ করার থেকে আমাদের যে বাকি অপশনগুলো আছে, যেরকম নিজেদের প্যাসিভ ইনকাম প্রজেক্ট তৈরি করে সেখান থেকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা, এটা বেশি লাভজনক। কারণ সবার প্রথমে তো যেটা সবথেকে বড় সমস্যা মার্কেট প্লেসে কাজ করার, বা এটা ধরেন চাকরিতেও ওই একই সমস্যা, যে যার জন্য কাজ করবেন আপনাদের বস বা এখানে মার্কেট প্লেসের ক্ষেত্রে ক্লায়েন্ট, তো এই জায়গাতে কিন্তু তারা একটা প্রেশারের মধ্যে রাখে। প্রথমত আপনার রাতের বেলা ঘুম হবে না ঠিকমতো, বা দিনের বেলাও হয়তো ঘুম হবে না। তো এই জন্য একটা রেডি থাকতে হবে যে ক্লায়েন্ট বা বসের জন্য কাজ করতে গেলে এরকম একটা প্রেশার থাকে। তো যখন আপনি পার্সোনাল প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু কারো কাছে আপনার জবাবদিহিতার ব্যাপার নাই। এটা হচ্ছে একটা সুবিধা, যেই জন্য আর কি আমি নিজে সবসময় ওই নিজের প্যাসিভ ইনকাম প্রজেক্টে কাজ করার ট্রাই করি, এবং আমার যারা স্টুডেন্ট আছেন আমি তাদের সবাইকে এটাই সাজেস্ট করি যে আপনারা আসলে দেখা যায় অনেক বেশি প্রয়োজন না পড়লে আপনারা সরাসরি ওই মার্কেট প্লেসগুলোতে কাজ না করাটাই বেটার।
আপনাদের জন্য এখন অনেক অপশন আছে, যেহেতু অনলাইনে এখন মানুষ সবসময় ইন্টারনেট ব্যবহার করে, তো এখন প্যাসিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট করা যায়। তো এই জন্য আমরা সবসময় স্টুডেন্টদেরকে ওইটি সাজেস্ট করি, এবং আমরা আমাদের প্রতিটা প্রোগ্রামে আমাদের যেই কোর্স আসছে সামনে সেখানেও কিন্তু আমরা ওই প্যাসিভ ইনকামের বিভিন্ন সোর্সগুলোই তৈরি করে দেখাবো। এই আপওয়ার্ক বা অন্যান্য সাইডে ফ্রিল্যান্সিংয়ের কাজ করাটা কিন্তু আমাদের সবসময় সেকেন্ডারি প্রায়োরিটি থাকে, কারণ যেহেতু যেটা বললাম আর কি কারণগুলো, যে এই কারণের চিন্তা করলে যে আমাদের কিন্তু এটাই বেশি লাভজনক, নিজেদের প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা। তো যাই হোক, এটা ছাড়াও হচ্ছে আমরা এজেন্সিতে কাজ করতে পারি, বিভিন্ন এই ধরনের স্কিলগুলো থাকলে কিন্তু বিভিন্ন এজেন্সিতে তারা হায়ার করে, সেখানে কাজ করা যায়। এটা ছাড়া পার্সোনাল ক্লায়েন্টও আছে, যেরকম আমি নিজে মাঝে মাঝে আমার পরিচিত কিছু ক্লায়েন্ট আছে যারা লিঙ্কডিনে আমার সাথে অ্যাড আছে, বা লিঙ্কডিন অথবা ইমেলের থ্রুতে আছে, পুরনো ক্লায়েন্ট, আমি তাদের জন্য কাজ করি। তো আমি আসলে নতুন কোনো ক্লায়েন্টের কাজ এখন ধরছি না এই সময়টাতে, কারণ দেখা যায় ওই যেটা বললাম যে আমার কাছে এখন মোটামুটি প্যাসিভ ইনকামের প্রজেক্ট আছে, যেই জন্য আমি আর এখন নতুন কোনো ক্লায়েন্ট ধরি না। বাট এটা পার্সোনাল ক্লায়েন্ট আমার কিছু আছে, এভাবে আমরা কাজ করতে পারি। এটা ছাড়া হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ব্লগ লিখে ভালো পরিমাণ ইনকাম করা যায়। এরপরে আসছে হচ্ছে সেলফ প্যাসিভ ইনকাম প্রজেক্ট। এই সেলফ প্যাসিভ ইনকাম প্রজেক্টেও কিন্তু মোটামুটি একটা সময় দিলে, এখানে যদি আপনি রেগুলার কাজ করতে পারেন, এখান থেকে কিন্তু 1,000, 2,000, 3,000 ডলার ইনকাম করা কঠিন না মাসে। তো এটা অনেকেই করছে, এবং এটা হয়তো আপনারা ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন যে হাজার হাজার মানুষ এইভাবে কাজ করছে। এরপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে স্টার্টিং ইওর ওন বিজনেস। দেখা যায় যে অনেকেই আছে যারা নিজস্ব এজেন্সি দিয়ে বা নিজস্ব সার্ভিস সেন্টার দিয়ে কিন্তু এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারে। বাংলাদেশেও এরকম অনেকেই করছে, তো আপনারা চাইলে করতে পারবেন। ওইটা নিয়েও আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের মেইন কোর্সের মধ্যে। এটা ছাড়া হচ্ছে আছে আমাদের ওই ইনক্রিজিং আর্নিং স্ট্রিমস। এটা নিয়ে আসলে এখন আলোচনা করাটা খুবই কঠিন, বাট ধরেন যে আমরা যেই আর্নিং সোর্সগুলো তৈরি করব প্যাসিভ ইনকামের ক্ষেত্রে, সেটাকেই আমরা আরও পুশ করে করে কীভাবে ইনকামটাকে আরও অনেক বেশি বাড়াতে পারি, আর হচ্ছে ওইখানে নতুন নতুন ইনকাম সোর্স অ্যাড করতে পারি, সেটার বিষয়ে আর কি। তো এই সব জায়গাতে কিন্তু আপনারা আপনাদের স্কিলগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এইটাই ছিল হচ্ছে এই ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা মূলত ইনকাম নিয়ে বা হচ্ছে আমরা কিভাবে সামনে আগাতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব।